Hello dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. Dear student, আজকে এই পর্বে আমরা আলোচনা করব পলিটেকনিক অ্যাডমিশন 2026 এ কিছু অ্যাপটিটিউড টেস্ট নিয়ে। অ্যাপটিটিউড টেস্টে কিভাবে ভালো করা যায়, কিভাবে পড়লে খুব সহজে অ্যানসার করা যাবে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে অ্যাপটিটিউড টেস্টে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এই পর্বে আমরা আলোচনা করব অনেকগুলো অঙ্ক দেখাবো, অনেকগুলো ম্যাথ দেখাবো, অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টেকনিক দেখাবো যাতে করে তুমি খুব সহজে অ্যাপটিটিউড টেস্টে ভালো নাম্বার উঠাইতে পারো। তুমি যদি আরও ভালো করতে চাও তাহলে তুমি অবশ্যই আমাদের পিডিএফটি সংরক্ষণ করে নিতে পারো। তবে তোমার পিডিএফ সংরক্ষণ করা তোমার উপর নির্ভর করবে। তুমি যদি মনে করো এই পিডিএফটি তোমার কাজে লাগবে তাহলে তুমি অবশ্যই কালেক্ট করে নিতে পারো। তার পূর্বেই তুমি দেখে নাও আজকের পিডিএফটি তুমি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু অ্যাপটিটিউড টেস্টের উপর তৈরি করা। সো আজকে আমরা এখান থেকেই ক্লাস করব যাতে করে বুঝতে পারি যে এই পিডিএফগুলো কীভাবে সাজানো রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে ব্যাখ্যা করার দেওয়া রয়েছে, আমি তারপরেও ব্যাখ্যা করে বুঝিয়ে দিব যাতে করে একজন স্টুডেন্ট খুব সহজে বুঝতে পারে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। ওকে স্টুডেন্ট, দেখতে পাচ্ছ পলিটেকনিক অ্যাডমিশন পরীক্ষার মানসিক দক্ষতা, যেটাকে আমরা শর্ট করে বলতে পারছি, সেটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। সো অ্যাপটিটিউড টেস্টটা বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করা হয়ে থাকবে। সো কী বিষয় থাকবে সেগুলো আমরা আনুমানিক তোমাদের দিয়ে দিয়েছি। গত বছর যে ধরনের প্রশ্ন এসেছে সেই ধরনের প্রশ্নের আলোকে আমরা কিন্তু এবছর পিডিএফটি আরও সুন্দর করে সাজিয়েছি। সো তুমি দেখতে পাচ্ছ এখানে প্রথম 1 নম্বরে রয়েছে, সেটি হচ্ছে সম্পর্ক ও সাদৃশ্য নির্ণয়। আবার বলছি, সম্পর্ক ও সাদৃশ্য নির্ণয় করার জন্য, যেটাকে ইংলিশে অ্যানালজি বলা হচ্ছে, এখানে প্রশ্ন রয়েছে 1 থেকে 20। ঠিক আছে। সো আমরা এখন যদি 1 নম্বর প্রশ্নটা দেখি, বলা হয়েছে ডক্টর ইনটু রোগী। সো ডক্টরের সাথে রোগীর কী সম্পর্ক রয়েছে এই বিষয়টা এখানে দেওয়া রয়েছে। সো তুমি যদি মনে মনে ভাবো যে ডক্টরের সাথে রোগীর কী ধরনের সম্পর্ক রয়েছে, চিন্তা করো, তাহলে তুমি কিন্তু তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। আর এখানে দেওয়া রয়েছে শিক্ষকের সাথে কী দেওয়া রয়েছে ড্যাশ। সো শিক্ষকের সাথে এখানে কী ধরনের একটা শব্দ বসাবো, এখানে অপশন দেওয়া রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এমন একটা শব্দ বসাবো যেটা শিক্ষকের সাথে কী করবে, সম্পর্ক তৈরি করবে। একটা শব্দ বসালেই হবে না, সম্পর্ক তৈরি করতে হবে। কোন ধরনের সম্পর্ক, অবশ্যই তোমাকে এখানে হিন্টস দিয়ে দিয়েছে, তোমাকে কিন্তু আগে বলে দিয়েছে যে কী ধরনের শব্দ তুমি এখানে ইউজ করবে। সো তুমি দেখতে পাচ্ছ এখানে ডক্টরের সাথে রোগী রয়েছে। তাহলে আমি তোমাকে খুব সহজে বুঝিয়ে দিই যে ডক্টরের সাথে যেহেতু রোগী রয়েছে, তাহলে ডক্টরের সাথে রোগীর একটা কি সম্পর্ক রয়েছে, সেবা দান বা সেবা দেওয়ার একটা বিষয়ে কি রয়েছে, সম্পর্ক রয়েছে। তাহলে আমাদের শিক্ষকের সাথে কোন ধরনের শব্দটা আমরা ইউজ করতে পারি, বিদ্যালয় ইউজ করব, ছাত্র ইউজ করব, চক ইউজ করব, বই ইউজ করব। দেখো, শিক্ষক এমন একটি শব্দ যে শব্দের সাথে প্রত্যেকটা শব্দ কিন্তু এখানে যায়, কিন্তু গেলেই হবে না, এখানে শিক্ষকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কেমন সম্পর্ক তৈরি করব সেটি কিন্তু আমাকে আগেই বলে দিয়েছে যে সেবা সম্পর্ক তৈরি করতে হবে বা সেবা দেওয়ার বিষয়ে কোনো কিছু হিন্টস দিতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ছাত্রকেই খুঁজে পাচ্ছি, যে ছাত্র আছে। আমরা যদি এখানে ছাত্র বসাই তাহলে দেখো শিক্ষক কী করে, ছাত্রকে সেবা দেয়, শিক্ষা দেয়। তার মানে এখানে কিন্তু সেবা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে বা পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা কিন্তু ছাত্র উল্লেখ করেছি। ঠিক আছে, ব্যাখ্যা আমরা কিন্তু সুন্দর করে দিয়েছি। যারা স্টুডেন্ট রয়েছে, যারা ভিডিও দেখবে না, শুধুমাত্র পিডিএফ দেখে পড়বে, তারা যেন সুন্দর করে বুঝতে পারে কেন এই অ্যান্সারটা আমরা এখানে দিয়েছি। দেখো, তারপরে বলছে বিদ্যালয়ের সাথে শিক্ষকের সম্পর্ক রয়েছে, কিন্তু সেখানে কোনো ধরনের সেবামূলক সম্পর্ক নেই। বিদ্যালয়ের সাথে কি রয়েছে, সে কিন্তু যাচ্ছে বিদ্যালয়ে, এইটা। তারপরে দেখো চক দিয়ে সে কী করে, চক দিয়ে সাধারণত লেখা হয়। সো এখানে সেবামূলক কোনো কাজ বোঝাচ্ছে না। তারপরে রয়েছে বইয়ের সাথে কী ধরনের সম্পর্ক রয়েছে, বই শিক্ষক কী করতে পারেন, পড়তে পারেন, কিন্তু এখানে কোনো ধরনের ভাবে সেবা দিচ্ছেন না, তাই তো। সো ডক্টর আর রোগীর সাথে যে সম্পর্কটা রয়েছে, শুধু এখানে যদি সেবা থাকে তুমি সেবা দেবা, যদি অন্য ধরনের কোনো সম্পর্ক থাকতো তাহলে তোমাকে শিক্ষকের সাথে এই 4টি বিষয় থেকে যে কোনো একটা শব্দ নিয়ে তার সাথে ওই ধরনের সম্পর্ক রিলেটেড করে তোমাকে অ্যান্সার করতে হতো। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে অ্যানালজি, অর্থাৎ সাদৃশ্য বা সম্পর্ক তৈরি করতে হবে। সাদৃশ্য বলতে মিল খুঁজে বের করতে হবে আর সম্পর্ক তৈরি করতে হবে। আশা করি তোমরা 1 নম্বর বিষয়টি বুঝতে পেরেছ। ওকে, এরপর 2 নম্বর প্রশ্নটি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। এই প্রশ্ন কিন্তু গত বছর পরীক্ষায় এসেছিল। গত বছর যেটি এসেছিল যে ট্রেনের সাথে যদি ডাক টিকিট আলার সম্পর্ক থাকে, অর্থাৎ ট্রেনে ডাক টিকিট যিনি
ডাকটিকিট না সরি টিটির সম্পর্ক রয়েছে, তাহলে খেলার সাথে কিসের সম্পর্ক রয়েছে, ব্যাটের সাথে ক্রিকেটের সাথে কিসের সম্পর্ক রয়েছে, এমন একটা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, সো প্রশ্নটা কেমন ছিল সেটা কিন্তু আমরা ভিডিও দিয়েছি, তুমি চাইলে ওই প্রশ্নটা দেখে নিতে পারো। সো এখন দেখো পাখির সাথে কি আকাশের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমরা কি খুঁজে বের করি কী ধরনের সম্পর্ক আছে। পাখি কোথায় উড়ে বলো তো, আকাশে উড়ে, তাই না, একটা সম্পর্ক পাওয়া গেছে। তাহলে পাখির সাথে আকাশের কি সম্পর্ক রয়েছে, পাখি আকাশে উড়ে, এটা আমরা সম্পর্ক পেয়েছি। তাহলে দেখো মাছের সাথে অন্য একটা শব্দ কি বসাবো যেটার সাথে সম্পর্ক রয়েছে, যেটা কি করে, মাছ কোথায় থাকে, অবশ্যই নদীতে থাকে। তাহলে নদী থাকে কোথায়, কি থাকে, সরি নদীতে থাকে কি মাছ, তাহলে পাখি থাকে কোথায়, আকাশে, এইটা একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। আচ্ছা, মাছ কোথায় থাকে, জাল, জালে থাকে মাছ। সাধারণত মাছ কিন্তু জালে থাকে না, যখন মাছ ধরা হয় তখন কিন্তু জালে থাকে, কিন্তু সাধারণত পাখি কোথায় থাকে, আকাশে উড়িয়ে বেড়ায়। পানিতে থাকে মাছ, অবশ্যই পানিতে থাকে মাছ, কিন্তু আকাশে থাকে না মাছ, তাই না। তাহলে দেখো পানির বিচরণের ক্ষেত্র বা বসবাসের জায়গা যেমন আকাশ হয়, মাছের বিচরণ ক্ষেত্র বা বেঁচে থাকার জায়গা হচ্ছে কি পানি। ঠিক আছে, পাখি হচ্ছে কিন্তু সর্বদা কোথায় থাকে, তোমাদের গাছপালাতে বসবাস করে, কিন্তু সর্বসময় কী করে থাকে, আকাশে উড়ে থাকে। তার মানে বেঁচে থাকার যে আচরণটা সে সবসময় কোথায় পায়, আকাশে পাচ্ছে। আর মাছের ক্ষেত্রেও তেমনই, মাছ কিন্তু সাধারণত আমরা কি জানি, মাছ সাধারণত কোথায় থাকে, পানিতে থাকে। মাছ কোথায় থাকে, সাধারণত পানিতে থাকে। কখনো কখনো জালে দেখা যায়, বাট সেটা কিন্তু সে বসবাস করছে না বা সেখানে বেঁচে থাকছে না। কোথায় থাকে, তার মানে সে পানিতে থাকে। সো এই ক্ষেত্রে আমরা পানিটা অ্যান্সার করব। আশা করি তোমরা ছোট ছোট বিষয়গুলো দিয়ে খুব সহজে বুঝতে পারতেছো। সো এমন প্রশ্ন আরও ধীরে ধীরে কঠিন হবে তোমাদের জন্য, আমরা কঠিন প্রশ্ন তৈরি করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং আসবে, শুধুমাত্র হয়তো কিছু নাম পরিবর্তন করে দিবেন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 3 নাম্বারটা তুমি দেখো, 3 নাম্বারে বলা হয়েছে চক্ষু সাথে অন্ধ। তো অন্ধ আর চক্ষুর কি একটা সম্পর্ক, অবশ্যই যার চক্ষু নেই সেই তো অন্ধ, তাই না। তাহলে যার বুদ্ধি আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, বোকা। যার বুদ্ধি থাকে তাকে আমরা বোকা বলি না, জড়বুদ্ধি বলি না, বধির বলি না, অন্ধ বলি না। তাহলে কি বলি, দেখো অন্ধ তো বলবো না, তাই এটা ক্রস। বধির তো বলি না, যে শুনতে পায় না তাকে আমরা বধির বলি। আর জড়বুদ্ধি অর্থাৎ যার বুদ্ধি আছে, তার মানে যার বুদ্ধি নেই সেটাকে আমরা কি বলবো, জড়বুদ্ধি। চক্ষু আছে, তাহলে চক্ষু অন্ধ, তাহলে চোখ থাকলে সে আমরা তো অন্ধ বলতে পারি না। তাহলে চোখ যার থাকে না তাকে আমরা অন্ধ বলি, আর যার বুদ্ধি থাকে না তাকে আমরা কি বলি, জড়বুদ্ধি বলি। কি বলি, জড় বুদ্ধি বলি। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবেই কিন্তু আমরা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি, যাতে করে একজন স্টুডেন্ট খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারে। এবার 4 নাম্বারটি দেখো, বলছে কলম আর লেখা। কলমের সাথে লেখার কি সম্পর্ক, অর্থাৎ কলম দিয়েই তো আমাকে কি করতে হয়, লিখতে হয়, তাই না। তাহলে কলম দিয়ে আমাকে কি করতে হয়, লিখতে হয়। সো লিখতে তাহলে একটা সম্পর্ক রয়েছে, কলমের দ্বারা আমরা কি করি, লিখে। তাহলে ছুরির দ্বারা কি করি, ছুরির দ্বারা অবশ্যই কাটাকাটি করি, এইটা একটা সম্পর্ক হওয়ার কথা। তাহলে দেখো এখানে সবজি আছে, সবজি হবে না, কাটা অবশ্যই কাটা যায়। তাহলে ধারালো অবশ্যই ছুরি ধারালো হয়, কিন্তু সেটা দিয়ে সম্পর্ক কি লেখা আছে, কলম দিয়ে যেহেতু লেখা যায় তাহলে ছুরিতে অবশ্যই কাটা যাবে, রান্নাঘর হবে না, তাহলে এখানে কাটা হবে। ঠিক আছে, ওকে। 5 নাম্বার বলছে দেখো ঢাকা বাংলাদেশ দেওয়া আছে, তাহলে টোকিও কি হবে, যদি ঢাকা বাংলাদেশের হয় তাহলে বাংলাদেশ একটা দেশের নাম আর ঢাকা হচ্ছে একটা রাজধানীর নাম, তাহলে টোকিও একটা অবশ্যই রাজধানীর নাম হবে। তাহলে দেশটা কোনটা হবে অবশ্যই তোমাকে খুঁজে বের করতে হবে। চীনের রাজধানী তো টোকিও না, জাপানের রাজধানী টোকিও হয়। সো এখানে আমরা জাপান ইউজ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা হয়, তাহলে জাপানের রাজধানীও আমাদের এখানে হবে কি, টোকিও। অন্য কোনো দেশের রাজধানী কিন্তু এখানে ইউজ করতে পারছি না। ওকে, 6 নাম্বারটা তুমি দেখো, 6 নাম্বারে বলা হয়েছে বরফ কিন্তু ঠান্ডা হয়ে থাকে, তাই না। তাহলে বরফ যদি ঠান্ডা হয়ে থাকে, এটা একটা বরফের সাথে সম্পর্ক তৈরি হয়েছে কি, বা অবস্থা বোঝাচ্ছে কি ধরনের অবস্থা, ঠান্ডা। বরফ ঠান্ডা হয়, তাহলে আগুন কি হবে, অবশ্যই এটা গরম হবে। আগুন কি হবে, গরম হবে, তাই না। ধোঁয়া তো হবে না, তারপরে কয়লাও হবে না, কি হবে, গরম হবে। যদি বরফ ঠান্ডা হয় তাহলে আমার আগুন কি হবে, অবশ্যই গরম হবে। বিষয়গুলো একটু বুঝবা, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবা। সো তুমি যদি এগুলো প্র্যাকটিস করো, দেখা যাবে তুমি এখান থেকে 1 বা 2 নাম্বার কমন পেয়ে যাচ্ছ। এবার বলছো 7 নাম্বার, দিন আর রাত দেওয়া আছে, তাহলে দিনের সাথে রাতের কি সম্পর্ক, এটা একটা বিপরীত সম্পর্ক, তাই না। রাত আর দিন দেওয়া রয়েছে, তাহলে আলো আর কি হবে, আলো আর হচ্ছে কি হবে, আলো আর অন্ধকার। যেহেতু এটা দিন আর রাত দেওয়া আছে, তার মানে একটা বিপরীত শব্দ বোঝাচ্ছে, রাতের পর দিন হয় অথবা দিনের পর রাত হয়, তাহলে আলোর পর অন্ধকার আসবে, অন্ধকারের পর আলো আসবে, এটা একটা বিপরীত শব্দ বোঝাচ্ছে। সো আমরা এই ক্ষেত্রে অন্ধকার ইউজ করতে পারি। এবার ঘড়ি
দেখো 8 নাম্বার বলছে ঘড়ির সাথে সময়ের সম্পর্ক আছে, তাই না? আমরা কোথায় সময় দেখি? আমরা যখন সময় জানতে চাই তাহলে আমরা কোথায় তাকাই? অবশ্যই ঘড়িতে তাকিয়ে থাকি। তাহলে সময় আর ঘড়ির একটা কী রয়েছে সম্পর্ক। তাহলে থার্মোমিটার দিয়ে আমরা কী করি? থার্মোমিটার দিয়ে অবশ্যই জ্বর মাপার কাজে ব্যবহার করা হয়, তাছাড়া তো কোনো কাজে ব্যবহার করা হয় না, তাই না? তাহলে থার্মোমিটার দিয়ে কী করা হয়? জ্বর মাপার কাজে কী করা হয়ে থাকে? ব্যবহার করা হয়ে থাকে, তাই না? নাকি হয় না? সো এই ক্ষেত্রে দেখো তাপমাত্রা ব্যবহার করা, তাপমাত্রার এককের নাম হচ্ছে কি থার্মোমিটার দেওয়া আছে। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু দেখো তাপমাত্রার ক্ষেত্রে আমরা কিন্তু থার্মোমিটারটি ব্যবহার করতেছি, তাই তো? ওকে, এবার 9 নাম্বার বলছে যে লাইব্রেরির সাথে কি রয়েছে? বই। তাহলে বই কোথায় পাওয়া যায় স্যার? লাইব্রেরিতে পাওয়া যায়। তার মানে বই কোথায় পাই আমরা? লাইব্রেরিতে পাই। সো লাইব্রেরিতে যেহেতু বই পাচ্ছি, তার মানে বইয়ের সাথে লাইব্রেরির একটা সম্পর্ক রয়েছে। তাহলে ব্যাংকে আমরা কি পাবো? অবশ্যই ব্যাংকে আমরা কি পাবো? টাকা পাবো, চেক পাবো, লকার পাবো, ক্যাশিয়ার পাবো। অবশ্যই আমরা কি পাবো? টাকা পাবো। লকার অবশ্যই আছে, বাট একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে লাইব্রেরির সাথে বইয়ের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে ব্যাংকের সাথে অবশ্যই টাকা। আমরা ব্যাংক বলতেই আমরা কি বুঝে থাকি? টাকা বুঝিয়ে থাকি, তাই না? সো টাকা মানেই হচ্ছে ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে এখানে টাকা বোঝাবে। এবার 10 নাম্বারটা তুমি যদি খেয়াল করো তাহলে তুমি আরও বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। কম্পিউটারে সিপিইউ রয়েছে। সিপিইউ একটা জিনিস, ঠিক আছে? সিপিইউ যেটা একটা বাক্সের মতো থাকে, লাইট থাকে, ফ্যান থাকে, ওই জিনিসটাকে আমরা সিপিইউ বলতেছি, ঠিক আছে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যাকে বলে, সেটাই হচ্ছে কম্পিউটারের সাথে সিপিইউ সম্পর্ক রয়েছে। তার মানে মেইন বিষয়টাই হচ্ছে সিপিইউ। এখানে সিপিইউ ছাড়া কিন্তু কম্পিউটার কোনোভাবে কাজ করবে না, ঠিক আছে? তাহলে মানুষের কি থাকবে? অবশ্যই মানুষের একটা হৃদয় আছে, হার্ট আছে, যেটা দ্বারা মানুষকে কী করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আমরা এখানে অবশ্যই সেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে তাহলে কী করতে পারি? মস্তিষ্ক বলতে পারি, ঠিক আছে? তাহলে কম্পিউটার যেমন সিপিইউ ছাড়া চলতে পারে না, মানুষও তেমন তার মস্তিষ্ক ছাড়া কী করতে পারবে না? চলতে পারবে না। সো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার 12 নাম্বারটা আমি যদি তোমাকে বলি বা দেখিয়ে দিই, সেটা তুমি যদি অ্যান্সার করতে চাও, দেখো ধান। ধান আমরা কোথা থেকে পাই? ধান থেকে আমরা কি পাই? চাল পাই, তাই না? তাহলে গম আমরা কোথা থেকে পাবো? অবশ্যই গম থেকে কি পাওয়া যাবে? ধান থেকে যদি চাল পাওয়া যায়, অর্থাৎ ধান থেকে কি হয়? চাল হয়। তাহলে গম থেকে অবশ্যই রুটি তো হবে না, রুটি পরবর্তীতে হবে। কি পাবো? আটা পাবো। গম থেকে আমরা কি পেতে পারি? আটা পেতে পারি, ঠিক আছে? ওকে, এবার আরও যদি এরকম আরও সেম জাতীয় প্রশ্ন তোমাকে দেখায়, সেটি হচ্ছে 13 নম্বর। মোবাইল কি করা হয়? রিচার্জ আমরা মোবাইলে কি করে থাকি? রিচার্জ করে থাকি। তাহলে গাড়িতে আমরা কি করি? গাড়ি যখন রিচার্জ করব, তাহলে গাড়িতে যদি রিচার্জ করি তাহলে আমাকে ফুয়েল অথবা জ্বালানি নিতে হবে। সো আশা করি তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে বুঝতে পারতেছো। যদি মনে হয় তোমাদের কাছে আরও এরকম প্রশ্ন অ্যান্সার পাওয়ার দরকার বা অঙ্ক করা দরকার বা অ্যাপটিটিউড টেস্টটা করা দরকার, সমাধান করা দরকার, অবশ্যই পিডিএফটি কালেক্ট করতে পারো। পিডিএফটি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। সো 019 তারপরে 49553920 নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা, তাহলে তোমাকে পিডিএফ দেওয়া হবে। সো পিডিএফটি ফ্রি না, এটা একটি পেমেন্ট সিস্টেম, ঠিক আছে? পেমেন্ট সিস্টেম পিডিএফ, তোমাকে অবশ্যই পেমেন্ট করে পিডিএফটি নিতে হবে। সো পিডিএফের মূল্য ডিসকাউন্ট অফার চলমান রয়েছে এখনও, সেটি হচ্ছে 500 টাকা করে তোমাকে দিতে হবে। তুমি প্রত্যেকটা সাবজেক্ট, 6টি সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ তুমি পাবে শুধুমাত্র 500 টাকার বিনিময়ে। তোমাকে কোথাও কোর্সিং করতে হবে না, কোথাও কিছু করতে হবে না। তুমি শুধুমাত্র 500 টাকা দিয়ে পিডিএফটি কালেক্ট করবে এবং সুন্দর করে শিক্ষক ছাড়াও তুমি নিজেই পড়ে বুঝতে পারবে। আর তাছাড়াও আমরা ইউটিউবে ভিডিও দেব, ফ্রি ক্লাস থাকবে, তোমরা সেই ক্লাসগুলো দেখে তোমাদের সমস্যাগুলো অবশ্যই কী করবে? সমাধান করবে। তারপরে যদি সমস্যা থাকে সেগুলো গ্রুপে রয়েছে, গ্রুপে শেয়ার করবে, ঠিক আছে? তারপরে পেজ রয়েছে, পেজে শেয়ার করবে। সেগুলো দেখে আমরা ভিডিও আবার তোমাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো এবং আমরা রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব হয়। সো ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।